আচ্ছা, আজকে আমরা বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি। সেটা হচ্ছে জীবন পাঠ। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার। চ্যাপ্টার সোজা, কিছু জিনিস ওর জানার আছে, পড়াই দিচ্ছি। ওকে, এই সিফাত জয়েন দিছিস? তো আচ্ছা, তো ধর এই প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে এই বায়োলজি শব্দটা। বায়োলজি এই শব্দটা দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। একটা হচ্ছে বায়োস, বায়োস, একটা হচ্ছে লোগোস। বায়োস মানে হচ্ছে জীবন। ওয়ালাইকুম আসসালাম। এত লেট করিস কেন? আর লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো এগুলা হচ্ছে গ্রিক শব্দ। হ্যাঁ, তো এই বায়োলজি শব্দের অর্থ তার মানে হচ্ছে জীবন সম্পর্কীয় জ্ঞান আর কি। তো বায়োলজিটাকে একবার আমরা বলতে পারি জীবন সম্বন্ধীয় জ্ঞান। ওকে, তো বায়োলজিকে আগে এই জীববিজ্ঞান বা জীবন সম্বন্ধীয় যে জ্ঞান, এটাকে জীববিজ্ঞানটাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান আর একটা উদ্ভিদ বিজ্ঞান, কিন্তু আস্তে আস্তে আরো বেশি এটার বিস্তৃত শাখা প্রশাখা বের হওয়া শুরু করে, যেটাকে শুধুমাত্র প্রাণী আর উদ্ভিদের মধ্যে রাখা সম্ভব হয় না। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো উদ্ভিদ বা প্রাণী কোনোটার মধ্যেই পড়ে না। ভাইরাস এরকমও। তো এগুলাকে পরবর্তীতে আরো কয়েকটা শাখায় ভাগ করা হয়েছে। তো এখন জীববিজ্ঞানের অনেকগুলো শাখা হয়ে আসছে। তো এই শাখাগুলোকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের মেইন যে দুইটা শাখা, এটা মুসলাম, জীববিজ্ঞানের মেইন যে শাখা, সিফাত আসছিস? এই তো আছে আলহামদুলিল্লাহ। তোর প্র্যাঙ্ক কি ঠিকঠাক মতো হয়েছে? আচ্ছা, ভৌত আর হচ্ছে ফলিত, এই দুইটা হচ্ছে জীববিজ্ঞানের মেইন দুইটা শাখা। তো এই ভৌত জীববিজ্ঞান যেটা, সেখানে আমরা শুধু তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে তত্ত্বীয় বিষয়, মানে এটা প্র্যাকটিক্যালি না। আর ফলিত যেটা, সেখানে আমরা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা প্রয়োগ করতেছি আর কি। প্রায়োগিক, প্রায়োগিক বিষয়। তো এই ভৌত জীববিজ্ঞান যেটা, তার আবার অনেকগুলা ভাগ আছে, একটা একটা করে বলে যাচ্ছি। হ্যাঁ মুসলাম, মুসবো? আচ্ছা লেখ। হ্যাঁ হ্যাঁ, মুখস্থ করা লাগে। আচ্ছা, একটু মানে আর কি মনে রাখার একটা সোজা ওয়ে আছে, বলে দিচ্ছি। ওয়েট, সমস্যা। ওকে, তো আমাদের প্রথমে যেটা, যে দুইটা ভাগ করলাম, প্রথম ভাগটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। এখানে আমরা সব থিওরিটিক্যাল জিনিস নিয়ে পড়বো, তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে পড়বো। তো এটার প্রথমটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা, বা এটার ইংলিশটা হচ্ছে মরফোলজি। মরফোলজি। এখানে একটা জীবের দৈহিক গঠনটা বর্ণনা করা হবে। এই শাখার মেইন আলোচ্য বিষয়টা হচ্ছে জীবের দৈহিক গঠন। দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হবে। তো এইখানে এই দৈহিক গঠন বর্ণনা করতে গিয়ে দেহের বাইরের কিছু আহ, পর্ষণ নিয়ে কথা বলা হচ্ছে। আর দেহের ভেতরে, যেমন যদি আমাদের বলি যে চুল আমাদের দেহের বাইরের অংশ, নখ,
দেহের বাইরের অংশ, এগুলা বহি। আর অন্ত হচ্ছে ভিতরের, ধর পাকস্থলী আছে, হৃৎপিণ্ড আছে, এগুলো হচ্ছে অন্ত। তাহলে এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা বহি অঙ্গ সংস্থান বিদ্যা, আর একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা, বা ইংলিশে ওটাকে বলি এক্সটার্নাল মরফোলজি, আর হচ্ছে ইন্টারনাল। তো এই মরফোলজিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে ইন্টারনাল। বহি আর অন্ত। আচ্ছা, লেখা হয়েছে সবার? লেখা হইলে বলিস, মুছবো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা আর কি, বা ট্যাক্সোনমি বলে, শ্রেণী বিন্যাস বিদ্যা, বা ইংলিশটা হচ্ছে ট্যাক্সোনমি। এইখানে আমরা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো, জীবের শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা হবে এটায়। আর হচ্ছে এই শ্রেণীবিন্যাসের রীতিনীতি, কিভাবে নামকরণ করব বা এই জাতীয়। তো এই শাখার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই সব জিনিস। ওকে, তারপরে আসি শরীরবিদ্যা বা শারীরবিদ্যা আর কি, ফিজিওলজি যেটাকে বলে। আচ্ছা, আমি উপরে লিখতেছি। 3 নাম্বারটা হচ্ছে শারীরবিদ্যা, বা ইংলিশটা হচ্ছে ফিজিওলজি। এইখানে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের বিভিন্ন প্রক্রিয়া, যেমন ধর শ্বসন প্রক্রিয়া, তারপরে হচ্ছে রেচন প্রক্রিয়া, তারপরে ধর পরিপাক প্রক্রিয়া, তারপর উদ্ভিদের ক্ষেত্রে যেমন সালোক সংশ্লেষণ ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়া নিয়ে এখানে আলোচনা করা হবে। এগুলো হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। ওকে, তারপরের যেটা সেটা হচ্ছে হিস্টোলজি বা টিস্যু বিদ্যা বলা যায় এটাকে। হ্যাঁ, এমসিকিউ আকারে আসে, আবার ক খতেও আসতে পারে। হিস্টোলজি সেটা হচ্ছে এখানে যেটা হিস্টোলজি এখানে কি কি নিয়ে কথাবার্তা হবে, এখানে হচ্ছে জীবের যে টিস্যু আমরা যে পড়ে আসলাম, ওই যে উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, মানে লাস্ট আমরা যেগুলা পড়ছিলাম সেগুলো আর কি। তো এখানে হচ্ছে টিস্যু তন্ত্র এইসব নিয়ে কথাবার্তা হবে, তারপরে টিস্যুর গঠন বিন্যাস এইসব নিয়ে আর কি, গঠন বিন্যাস, এগুলা টিস্যুর গঠন বিন্যাস এইসব নিয়ে, এবং বিভিন্ন টিস্যুর কাজ, টিস্যুর গঠন বিন্যাস কাজ এইসব নিয়ে কথা হবে। আচ্ছা, তো এটা হচ্ছে হিস্টোলজির আলোচনার বিষয়। ওকে, এরপর 5 নাম্বার যেটা, তোরা খাতা এভাবে যদি তুলে নিস, এরপরে খাতা দেখে পড়তে পারবি আর কি। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এটাকে এমব্রায়োলজি বলে।
এমব্রায়োলজি। এটার মধ্যে জনন কোষ উৎপত্তি, যেমন বিভিন্ন গ্যামেট আর কি, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেটের উৎপত্তি, তার মানে এটা লিখলাম গ্যামেট সৃষ্টি, এটা নিয়ে আলোচনা করা হবে। তারপর দুইটা গ্যামেট, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলে যে নিষেক হয়, নিষেক নিয়ে আলোচনা হবে। তারপর নিষেকের পর সেখান থেকে যে এটা মুসলাম, নিষেকের পরে জাইগোট সৃষ্টি হয়। তো এই জাইগোট থেকে আবার ভ্রূণ হয়, জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি, সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। ভ্রূণ কিভাবে বিকশিত হচ্ছে, আস্তে আস্তে ভ্রূণটা যে মানব শিশুতে পরিণত হচ্ছে বা উদ্ভিদের ক্ষেত্রে সেটা চারাতে রূপান্তরিত হচ্ছে, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হবে। তার মানে ভ্রূণের বিকাশ, পরিস্ফুটন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। তোলা হয়েছে? হিস্টোলজিটা ছিল হচ্ছে জাস্ট নর্মাল, তোর আমরা যে টিস্যু পড়ছিলাম, জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু, তারপর প্রাণীর ক্ষেত্রে এই যে আগে যে পড়ে আসলাম আবরণী টিস্যু, তারপরে হচ্ছে স্নায়ু টিস্যু, ওই টিস্যু নিয়ে আলোচনা করা হবে ওই হিস্টোলজিতে। আর এই ভ্রূণবিদ্যার মধ্যে এগুলা, এটা লেখা হইলে বলিস। লেখা হয়েছে রে নরিন? ওকে, তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। 6 নাম্বার সেটা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। তো এটার মধ্যে কি কি নিয়ে আলোচনা করা হবে, যেটা আমরা ওই যে 2 নাম্বার চ্যাপ্টারটা, যেটা আমরা যে কোষের গঠন পড়ছি, কোষের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তারপর বিভিন্ন অঙ্গাণুর যে ইয়াটা পড়ছি, এটার আলোচনা হচ্ছে কোষের গঠন, একই সাথে কোষের বিভিন্ন কাজ, ওই বিভিন্ন অঙ্গাণুগুলার কাজ, মানে হচ্ছে কোষের কার্যাবলী। আর একটা হচ্ছে কোষ বিভাজন। তার মানে আমাদের 2 নাম্বার আর 3 নাম্বার, এই বইয়ের 2 নাম্বার আর 3 নাম্বার চ্যাপ্টারটা এটার মধ্যে পড়ছে, কোষ বিভাজন। হয়েছে লেখা? ওকে, 7 নাম্বারটা হচ্ছে বংশগতি বা জেনেটিক্স। এইখানে আমাদের ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে, জিনের মাধ্যমে যে জীবের এক বৈশিষ্ট্য যে পিতা মাতা থেকে সন্তানের মধ্যে যাচ্ছে, বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলা একটা থেকে আরেকটায় যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে জেনেটিক্স। আমাদের বইয়ের চ্যাপ্টার 12 হচ্ছে এটা নিয়ে আর কি, জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। এখানে যেটা নিয়ে আলোচনা হবে, জিন এবং জীবের বংশগতি, আর বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা হবে, যেমন ওই যে মেন্ডেলের সূত্র টুত্র আছে, এইসব নিয়ে কথাবার্তা হবে।
ওকে, এটুকু হয়েছে রে। আচ্ছা, এবার পরে হচ্ছে 7 নাম্বার গেল, 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন বিদ্যা বা ইভোলিউশন, যেটা ইভোলিউশন। ওই ডারউইনের যে তত্ত্ব, যে বানর থেকে মানুষ আসা, তারপরে আস্তে আস্তে ডাইনোসরের বিলুপ্ত হওয়া, পৃথিবীর উৎপত্তি, এইসব নিয়ে কথাবার্তা। তারপরে জীবের যে বিভিন্ন রকম কি বলবো, এটা বৈশিষ্ট্যের যে বিভিন্ন রকম পরিবর্তন সাধিত হয়ে আস্তে আস্তে যে অভিযোজন করতেছে, এইসব নিয়ে কথাবার্তা। তার মানে পৃথিবীতে প্রাণের কিভাবে উদ্ভব হইলো সেটা নিয়ে কথাবার্তা, মানে প্রাণের বিকাশ। তারপর হচ্ছে বিবর্তন, জীবের বিবর্তন আর কি, জীবের বিবর্তন, বিবর্তন। আর একই সাথে এটার আস্তে আস্তে ক্রমবিকাশ, জীবের বিবর্তন ও ক্রমবিকাশ, এগুলো নিয়ে আলোচনা হবে এখানে। শিশিরের কি অবস্থা রে? শিশির কি লাস্ট ক্লাসে জয়েন দিছিল? এরপরে হচ্ছে বাস্তুবিদ্যা। এরপরে হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এগুলা যেমন, এটা হচ্ছে মানে প্রকৃতির সাথে জীবের যে বিভিন্ন রকম সম্পর্ক। আমরা আমার যেমন আমরা খাদ্যের জন্য গাছের অক্সিজেনের জন্য গাছের উপর নির্ভর করতেছি, আবার শক্তির জন্য বা খাদ্যের জন্য এই উদ্ভিদের উপরে, প্রাণীর উপরে নির্ভর করতেছি। এই যে জীবের সাথে পরিবেশের যে সম্পর্কগুলা, এগুলা নিয়ে কথাবার্তা হবে এই বাস্তুবিদ্যায়। যেমন এই বাস্তুতন্ত্র, তোরা মনে হয় পড়ছিলি পুকুরের বাস্তুতন্ত্র, নিচের ক্লাসগুলোতে পড়ে থাকার কথা। এরকম খাদ্য জাল, খাদ্য শিকল, এই জিনিসগুলা এখানে আলোচনা করা হবে। তার মানে এখানে প্রকৃতির সাথে জীবের, প্রকৃত ও জীবের আন্তঃসম্পর্ক, প্রকৃতি ও জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। ওকে, দশ নাম্বার হচ্ছে এন্ডোক্রাইনোলজি, মানে ইংলিশটা এরকম, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি এখানে অ্যাকচুয়ালি হরমোন নিয়ে কথাবার্তা হবে, বিভিন্ন হরমোন এবং হরমোনের কার্যাবলী, হরমোনের কার্যাবলী। ওকে, লাস্ট হচ্ছে বায়োজিওগ্রাফি বা জীব ভূগোল আর কি, জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। এইখানে ধর আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জীব পাওয়া যাচ্ছে। মেরু অঞ্চলে ধর শ্বেত ভালুক পাওয়া যাচ্ছে, সেটা এখানে পাওয়া যাচ্ছে না। আবার সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, সেটা অন্য অঞ্চলে পাওয়া যায় না। এরকম এক এক অঞ্চল ভেদে যে প্রাণীর যে বিস্তৃতি, সেসব নিয়ে কথাবার্তা বলা হবে। তার মানে প্রাণীর ভৌগোলিক বিস্তৃতি বলতে পারি, যে জীবের ভৌগোলিক বিস্তৃতি, জীবের ভৌগোলিক বিস্তৃতি, আর একই সাথে অভিযোজন, অভিযোজন এক এক অঞ্চলে এক এক রকম জীব পাওয়া যাচ্ছে। ওকে, এইসব নিয়ে কথাবার্তা হবে। তো এতক্ষণ যেগুলা বললাম, এগুলা সবগুলা ছিল ভৌত জীববিজ্ঞানের শাখা।
এখানে কোথাও কোনো কিছু প্রায়োগিক না, মানে এগুলো আমরা প্রয়োগ করতেছি না, এগুলো জাস্ট জানতেছি থিওরিটিক্যালি, কোনো কিছু অ্যাপ্লিকেশন না। এই নলেজ নিয়ে পরে সেগুলোকে প্রয়োগ করব। তো এখন আমাদের পরের যেটা, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের ডেইলি লাইফে অ্যাপ্লাই করতেছি এরকম জিনিসগুলা, সেগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। তো সেগুলো নিয়ে এখন আলোচনা করতেছি। দেখ, এই চ্যাপ্টারটা যদি ফার্স্টে পড়াইতাম তাহলে কিন্তু বোরিং লাগতো, কিছুই বুঝতে পারতি না। এখন অনেক কিছু জানিস দেখে একটু সহজে বললে বুঝতে পারতেছিস। আচ্ছা, ফলিত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। তো এখানে সবকিছু আমাদের ডেইলি লাইফে কাজে লাগতেছে বা বিভিন্ন প্রয়োজনে কাজে লাগতেছে এরকম কিছু জিনিস। যেমন প্রথমটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, এক নাম্বারটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা ফসিল যেটাকে বলে আর কি, জীবাশ্ম বিজ্ঞান। ইংলিশটা হচ্ছে প্যালিওন্টোলজি, প্যালিওন্টোলজি। আচ্ছা, এখন এইখানে এই জীবাশ্ম বিজ্ঞানটা এইটা কি করতেছে, এটা হচ্ছে ওই যে বললাম ডাইনোসরের কথা যে বললাম, তো এইটা দিয়ে এই যে ডাটাগুলা নিয়ে কত বছর আগে প্রাণীগুলা ছিল, তখন পৃথিবীর কি অবস্থা ছিল, বা এরকম বিভিন্ন প্রাগৈতিহাসিক জীবের বিবরণ আমরা জানতে পারতেছি, আর সেই সম্পর্কিত কিছু নলেজ পাচ্ছি। তো এটা হচ্ছে কি কি জানতেছি, এক হচ্ছে ওই প্রাগৈতিহাসিক জীবের বিবরণ, আর একইভাবে জীবাশ্ম সম্বন্ধে জানতেছি। জীবাশ্ম মানে হচ্ছে কোনো একটা জীব বহু বছর আগে, উদ্ভিদ বা প্রাণী হইতে পারে, সেটা যদি ওই মাটি চাপা পড়লো, মাটি চাপার পরে তার মানে দৈহিক গঠন সব অপরিবর্তিত থেকে যদি সেটা সংরক্ষিত থাকে, তখন সেটারে জীবাশ্ম বলে। ওই ডাইনোসরের যে বডিগুলা পাওয়া যায় সেগুলা, ওগুলা এক একটা জীবাশ্ম। জীবাশ্ম এরকম কিছু উদ্ভিদেরও ইয়া পাওয়া যায়, গেলে সেটাকে জীবাশ্ম বলবো বা ফসিল বলে। আচ্ছা, এরপরে হচ্ছে বায়োস্ট্যাটিক্স বা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, এটা মুছতেছি। 2 নাম্বারটা হচ্ছে বায়োস্ট্যাটিক্স, 2 নাম্বার হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিক, বায়োস্ট্যাটিস্টিক্স। আচ্ছা, সরি, কে হবে না, বায়োস্ট্যাটিস্টিক্স। এইখানে জীব পরিসংখ্যান বিদ্যা, এইখানে আমরা মেইনলি সংখ্যা বিষয়ক আলোচনা আর কি, যে কোন জীব, তার প্রজাতি কয়টা বা কিভাবে আছে, তাদের এভারেজ এইজ কত, এইসব নিয়ে কথাবার্তা আলোচনা, সব ডাটা ভিত্তিক আলোচনা আর কি। এখানে হচ্ছে জীব পরিসংখ্যান বিষয়ক আর কি, জীব পরিসংখ্যান নিয়ে কথাবার্তা, জীব পরিসংখ্যান। ওকে, 3 নাম্বার হচ্ছে পরজীবী বিদ্যা, পরজীবী বিদ্যা, যেমন ম্যালেরিয়া নিয়ে কথাবার্তা, ম্যালেরিয়া পরজীবী বিদ্যা। এটাকে প্যারাসাইটোলজি বলে। প্যারাসাইট মানে পরজীবী, সেখান থেকে আসছে প্যারাসাইটোলজি। তো এইখানে বিভিন্ন পরজীবী, তাদের সম্বন্ধে আলোচনা করা হবে, আর এই পরজীবীর জীবন চক্র নিয়ে কথাবার্তা হবে, এর মাধ্যমে কি রোগ হয়, সেগুলা কিভাবে প্রতিরোধ করা যায়, সেগুলা নিয়ে কথাবার্তা হবে। তার মানে এখানে পরজীবী বা তার যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা পরজীবিতা বলি, পরজীবিতা। আর হচ্ছে ওই পরজীবীর জীবন চক্র, জীবন চক্র, আর সে যে রোগগুলা সৃষ্টি করে, পরজীবী যেসব রোগ সৃষ্টি করে সেটা নিয়ে কথাবার্তা।
সিফাত কি কোশ্চেন করলি আবার বল। প্যারাসাইট সিফাত, তোর কোশ্চেনটা দেখতে পারিনি আমি। আচ্ছা, তো তারপরে পরেরটা হচ্ছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, 4 নাম্বারটা। আচ্ছা আচ্ছা, ওকে। 4 নাম্বার হচ্ছে মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, এগুলো কিন্তু সবই আমাদের দৈনন্দিন জীবনে লাগতেছে, হ্যাঁ। সেটা হচ্ছে ফিশারিজ। ফিশারিজ, তো এইখানে মাছের উৎপাদন, মাছ উৎপাদন, বিভিন্ন মাছ নিয়ে কথাবার্তা হবে। মাছ উৎপাদন নিয়ে কথাবার্তা হবে, মাছ উৎপাদন, এবং এই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা মানে এটাকে আমরা ম্যানেজ করব কিভাবে, ব্যবস্থাপনা আর সংরক্ষণ, তো সবকিছু মৎস্য সম্পদ রিলেটেড আর কি। ওকে, এরপরে হচ্ছে বিভিন্ন পোকামাকড়, এই যে ফসল নষ্ট করে এরকম বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে কথাবার্তা হবে, সেটা হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এন্টোমোলজি, মুসলাম, এটা হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে কীট তত্ত্ব বা এন্টোমোলজি। এখানে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় যেগুলা রোগ, ইয়া উদ্ভিদের বা প্রাণীর বিভিন্ন রোগ সৃষ্টি করার জন্য দায়ী, তো কীটের জীবনচক্র, তাদের উপকারী অপকারিতা, মানে উপকারিতা অপকারিতা, উপকারিতা অপকারিতা, তারপর তাদের যে ক্ষয়ক্ষতি মানে হইলো সেটা দমন প্রক্রিয়া, এগুলা আর কি, বা কীট দমন প্রক্রিয়া, কীট দমন, এইসব নিয়ে কথাবার্তা হবে। ওকে, এরপরে হচ্ছে মাইক্রোবায়োলজি, এগুলা কিন্তু বিভিন্ন সাবজেক্ট। ওকে, এগুলা নিয়ে পড়াশোনা আলাদা আলাদা। মাইক্রোবায়োলজি ওই যে অণুজীব বিজ্ঞান যেটা। ওকে, তো এবার 6 নাম্বারটা, মুসলাম। 6 নাম্বার হচ্ছে মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যা, অণুজীব বিজ্ঞান, এটা হচ্ছে মাইক্রো বায়োলজি। এখানে সব আণুবীক্ষণিক জীব নিয়ে কথাবার্তা, যেমন ধর ভাইরাস, এই যে করোনা ভাইরাস নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এগুলো সব মাইক্রোবায়োলজির অংশ। ব্যাকটেরিয়া, তারপরে বিভিন্ন ছত্রাক, যেগুলো সব আণুবীক্ষণিক, সেগুলো নিয়ে কথাবার্তা হবে। ওকে, আচ্ছা, এরপর আসি কৃষি বিজ্ঞান। 7 নাম্বার হচ্ছে কৃষি বিজ্ঞান, এ নিয়ে তো আর কিছু বলার নাই, তোর এমনিতেই জানিস। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, এটার মধ্যে ওই এগ্রিকালচার, এখানে এই বিভিন্ন ফসল উৎপাদন এবং এই ফসল উৎপাদন বৃদ্ধি, ফসল উৎপাদন ব্যবস্থাপনা, সেগুলো নিয়ে কথাবার্তা বলা হবে। আচ্ছা, এরপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, 7, 8। চিকিৎসা বিজ্ঞান,
চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, এখানে তো বিভিন্ন মানবদেহের রোগ, চিকিৎসা এইসব নিয়ে কথাবার্তা, রোগ আর তার চিকিৎসা কিরকম হবে সেগুলো নিয়ে কথাবার্তা। নয় নম্বর হচ্ছে জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, জিন প্রযুক্তি এটা হচ্ছে আমাদের এই বায়োলজি বইয়ের একদম শেষ চ্যাপ্টারটায় আছে, আই মিন 14 নাম্বার চ্যাপ্টারটায় আছে এটা। তো জিন প্রযুক্তিটা হচ্ছে ধর আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে এটাকে। কি করা যাবে, ধর কারো বৈশিষ্ট্য, ধর আমরা চাচ্ছি যে কোন একটা জীবের বৈশিষ্ট্য উন্নত করতে, ধর এরকম যে একটা এরকম ব্যাপার যে জোনাকি পোকা আলো দেয়, তো এই আলো দেওয়ার জন্য তার একটা মেথড আছে বা একটা জিন দায়ী যে আলো সৃষ্টি করতে পারে। তো আমরা চাইলে ওই জোনাকি পোকার যে আলো দেওয়ার বৈশিষ্ট্যটা এটা অন্য একটা জীবের মধ্যে যদি ট্রান্সফার করতে চাই, এই কাজটা আমরা করতে পারবো। আবার কারো, হ্যাঁ কিছু কি বললি বলতো আবার হামিম। এই জিনটা এরকম জিনের নাম না, মানে জিনের কোড আছে, কোড সিকোয়েন্স কোড গুলা, আর এক একটা কোড অনেক বিশাল বিশাল কোড, এগুলা ছোট ছোটখাটো কোনো কোড না। ওকে, কি দেয় না, ধর মানে ধর এই যে হামিমের কোনো বৈশিষ্ট্য যদি আমি সিফাতের মধ্যে দিতে চাই বা সিফাতের কোনো বৈশিষ্ট্য হামিমের মধ্যে দিতে চাই, তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করে সেটা করা যাবে। তো এটা হচ্ছে জিন প্রযুক্তি। তো এখানে ওই হ্যাঁ হ্যাঁ সেটাও, এটা এইখানেও ধানের ফলন বাড়ানো সেটাই। তো এইখানে সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলা হবে, মানে জিন প্রকৌশল নিয়ে কথাবার্তা। ওকে, এরপরে আসি আর কি, থিওরিটিক্যালি সবগুলাই সম্ভব, কিন্তু জিনিসটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু যদি ঠিকঠাক মেনটেন করা হয় করা সম্ভব, কিন্তু খুবই কি বলবো এটারে সেন্সিটিভ ব্যাপার। আচ্ছা, এখন কথা হচ্ছে 10 নাম্বার হচ্ছে প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন বা এটাকে বায়োকেমিস্ট্রি বলা হয়। প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি। ওকে, তাহলে শোন। আচ্ছা, এখন কথা হচ্ছে তোর এই প্রাণ রসায়ন যেটা, এটার মধ্যে কি নিয়ে কথাবার্তা হবে, ওই বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া আর কি, আমাদের বডির মধ্যে যেসব বিক্রিয়া ঘটতেছে সেই সব বিক্রিয়া, মানে প্রাণ রাসায়নিক বিক্রিয়া বলে এগুলাকে, প্রাণ রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়া এইটা, এবং একই সাথে রোগ নিয়ে আলোচনা। ওকে, এবার হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স যেটাকে বলে, পরিবেশ বিজ্ঞান। এক বায়োলজির মধ্যে কত কিছু ঢুকে গেছে দেখছিস, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে পরিবেশের বিভিন্ন জিনিস, পরিবেশ দূষণ, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি, এই যে গ্রিন হাউস ইফেক্ট, এইসব নিয়ে কথাবার্তা হবে এখানে, ওজোন স্তর ক্ষয়, এগুলো নিয়ে কথাবার্তা। এটা হচ্ছে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। এরপর আসি হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান বা ওসিয়ানোগ্রাফি বলে যেটাকে। সামুদ্রিক জীববিজ্ঞান মানে সমুদ্রের যত প্রাণী আছে তাদের নিয়ে কথাবার্তা, সেটা হচ্ছে ওসিয়ানোগ্রাফি বা সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান, এগুলা নাম শুনেই বোঝা যাচ্ছে, সো আমি আলাদা করে আর বলতেছি না। তো এখানে সমুদ্রে যত প্রাণী আছে বা জীব আছে তাদের নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, এরপরে আসি বনবিজ্ঞান।
বনবিজ্ঞান, এটা বন সম্পর্কিত, বন সম্পদ নিয়ে কথাবার্তা এবং এটার সংরক্ষণ নিয়ে কথাবার্তা। এবার জীব প্রযুক্তি, ওই যে একটু আগে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বললাম সেটাও জীব প্রযুক্তির একটা অংশ। তো ওই যে টিস্যু কালচার নাম শুনছিস তো নাকি? টিস্যু কালচার নাম শুনছিস? এই নাফিন জয়েন দিছে। জীব প্রযুক্তি, হ্যাঁ হ্যাঁ আছে, একটু পরে আসতেছি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি যেটা বলে, যেমন ধরো যে আমরা তোরা বোধহয় এটা পড়ছিলি না, ওই যে ইয়া তৈরি, ওই যে বায়োগ্যাস উৎপাদন পড়ছিলি ছোট ক্লাসে? বায়োগ্যাসের কথা শুনছিস? জ্বালানি হিসাবে যে কৃষিতে পড়ার কথা, হ্যাঁ বায়োগ্যাস নিয়ে পড়ার কথা। আচ্ছা এগুলা হচ্ছে বায়োটেকনোলজির একটা অংশ। একই সাথে মানে হ্যাঁ হ্যাঁ ওগুলা, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে ধর তোর টিস্যু কালচার, টিস্যু কালচারটা কি ছিল, যে ধর তোর কোনো একটা উদ্ভিদের যে কোনো অংশ থেকে একটা পার্ট নিয়ে সেই পার্ট দিয়ে পুরো উদ্ভিদটাকে সৃষ্টি করা, এটাকে টিস্যু কালচার বলে। এটা আমরা 14 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পড়বো এগুলা। তো এই যে জীবের জীবকে নানাভাবে আমরা ওই মানুষের আর পরিবেশের কল্যাণে যখন ইউজ করব তখন সেগুলো নিয়ে যে কথাবার্তা, সেগুলো হচ্ছে বায়োটেকনোলজির অংশ বা জীব প্রযুক্তির অংশ। ওকে, এরপর হচ্ছে 15 নাম্বার, সেটা হচ্ছে ফার্মাসি। এটা তো অনেক শুনছিস, ফার্মাসি এখানে ওষুধ শিল্প আর এই ওষুধ নিয়ে যে প্রযুক্তি আর কি, সেগুলো নিয়ে কথাবার্তা হবে। তারপর হচ্ছে 16 নাম্বার, সেটা হচ্ছে বন্যপ্রাণীবিদ্যা। ওইটা ওই বনবিদ্যার সাথে অনেকটা সম্পর্কিত, কিন্তু বনবিদ্যার মধ্যে অ্যাকচুয়ালি বনজ সম্পদ নিয়ে কথাবার্তা, আর এখানে শুধুমাত্র বন্যপ্রাণীবিদ্যা মানে বিয়ার গ্রিল সেই আর কি। ওকে, বন্যপ্রাণীবিদ্যা, এখানে বন্যপ্রাণী নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, এবার লাস্ট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা একদম বায়ো ইনফরমেটিক্স, সেটা হচ্ছে এই নাফিন আসছিস? নাফিন, এই কেউ দেখতো নাফিন কে আছে? বায়ো ইনফরমেটিক্স এখানে অ্যাকচুয়ালি এই বিভিন্ন অ্যানালিটিক্যাল জিনিস, এটা বিশ্লেষণ ধর্মী ব্যাপারটা। ধর কোন একটা রোগ নিয়ে এইটার এটার কোড গুলা, যে কি কারণে এই রোগটা আসতেছে। ধর এই করোনা ভাইরাস নেই, করোনা ভাইরাসের প্রতি মুহূর্তে যে জেনেটিক কোড গুলা চেঞ্জ হচ্ছে বা এগুলার যে ইনফরমেশন গুলা, এই ওই যে বলা হয় না যে ওই যে কি যেন এরকম আচ্ছা ওইটা বাদ দে, আচ্ছা বাদ দে, ওকে ওকে, হ্যাঁ ওই যে তার যে রূপ চেঞ্জ করা, এরকম বিভিন্ন ইনফরমেশন গুলাকে যখন এক জায়গায় করা হয় তখন সেটা বায়ো ইনফরমেটিক্স এর আওতায় পড়বে আর কি। এখানে কম্পিউটারের মধ্যে কাজগুলা করা হবে, কম্পিউটার রিলেটেড সবকিছু, কম্পিউটার প্রযুক্তি নির্ভর, কম্পিউটারই সবকিছু করে দিবে, আমার খালি ইনপুট দিয়ে আউটপুটটা নেওয়া লাগবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এগুলা ছিল সব ভৌত জীব ফলিত, আগেরটা ছিল ভৌত, পরেরটা হচ্ছে ফলিত, ফলিত জীব বিজ্ঞানের অংশ। আচ্ছা, এবার আসি জীবের শ্রেণীবিন্যাস। তোরা বোর হইলে বলিস। আচ্ছা একটু বলি, তারপরে বাকিটা না হয় পরের দিন পড়বো নি। আজকে শুধু শ্রেণীবিন্যাসের শুরুটা একটু বলি, যে এই যে এখন আমাদের পৃথিবীতে প্রায় টোটাল উদ্ভিদ প্রায় 4.5 লক্ষ, আর প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতি নামকরণ আর বর্ণনা পাওয়া গেছে আর কি, করা গেছে। তো এখন প্রতিদিনই নতুন নতুন প্রজাতি আসতেছে। এই করোনা ভাইরাস চলে আসলো, করোনা ভাইরাস, কোভিড-19 চলে আসলো, পরে সামনে আবার কোভিড পরবর্তীতে 2030 সালে আবার 30 চলে আসতে পারে। তো এরকম এই যে বিভিন্ন প্রজাতি আসতেছে, এই প্রজাতিগুলো প্রতিনিয়ত আসতেছে, এগুলা এতগুলা সম্বন্ধে আলাদা আলাদাভাবে জানতে গেলে কখনোই এটাকে সঠিকভাবে জানা সম্ভব হবে না বা পূর্ণাঙ্গভাবে জানা সম্ভব হবে না। তো এই জন্যই
এই যে 2090 না, মানে আর কি ওই যে 2019 সালে এটার সংস্করণটা আসছে দেখে কোভিড-19। ওকে, আচ্ছা, তো এখন আসি। তো এই যে এটার এত উদ্ভিদ আর প্রাণী, তো এগুলো সম্বন্ধে আলাদা আলাদা যদি জানতে হয় সেটা একটা প্রবলেম। যেমন আমরা পর্যায় সারণীর মধ্যে মৌলগুলাকে আলাদা জানা প্রবলেম দেখেই একটা গ্রুপ পর্যায়ে ভাগ করছিলাম যাতে একসাথে অনেকগুলা জানা যায়। তো এরকম একই টাইপের যাদের বৈশিষ্ট্য, এগুলাকে একসাথে করে আমরা সব এই উদ্ভিদ আর প্রাণীকে শ্রেণীবদ্ধ করছি। এইটাকেই অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি বলা হচ্ছে। তো এইটা নিয়ে প্রথম যে কাজটা করছিল সে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তোরা নাম শুনছিস? সে হচ্ছে সুইডিশ বিজ্ঞানী, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। সে 1735, ক্যারোলাস লিনিয়াস 1735-এ তার পড়াশোনা শেষ করার পরে ওইখানকার অ্যানাটমির অধ্যাপক হয়েছিল। সে কাজ কাম নাই, বিভিন্ন উদ্ভিদ আর ফুল এইসব সংগ্রহ করে এগুলার বৈশিষ্ট্যগুলা পর্যবেক্ষণ করে এগুলাকে শ্রেণীবদ্ধ বিভিন্ন অঙ্গ সংস্থান বিদ্যা। ওকে, তো এখন আসি। তো এই যে এগুলা নিয়ে যখন কথাবার্তা, এই সরি, এগুলা নিয়ে সে যখন শ্রেণীবিন্যাস করতেছিল, তো তখন হচ্ছে এইটা নিয়ে প্রথমে সে কাজ করছিল। তো এই কারণে ক্যারোলাস লিনিয়াসকে এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তো এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলা নিয়ে উদ্দেশ্য বলে আজকের পড়াটা শেষ করব। এরপরে পরের দিন আমরা এই শ্রেণী বিন্যাসটা নিয়ে পড়ব। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে মোটামুটি 4টা ভাবে লেখা যায়। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে এই যে প্রত্যেকটা এই যে এতগুলা যে উদ্ভিদ আর প্রাণীর যে বিভিন্ন দল আর উপদল আছে এগুলা সম্বন্ধে জ্ঞান লাভ করা। প্রতিটি, এই এত সাউন্ড আসে কারটা থেকে, মিউট কর। প্রতিটি দল ও উপদল সম্বন্ধে জ্ঞান লাভ করা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য, এটা খ নাম্বারে আসে মাঝে মাঝে। আমি যে এই যে জ্ঞানটা নিলাম, এই জ্ঞানটা যাতে আমি সংরক্ষণ করতে পারি এবং এটাকে আমরা কারোর সামনে উপস্থাপন করতে পারি, তাইলে 2 নাম্বার হচ্ছে এই আহরিত জ্ঞান সংরক্ষণ ও সংক্ষিপ্তভাবে উপস্থাপন। এভাবে বলা উচিত যে পূর্ণাঙ্গ জ্ঞানটাকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন, এটা হচ্ছে 2 নম্বর উদ্দেশ্য। 3rd উদ্দেশ্য হচ্ছে এই লেখা হয়েছে এইটুকু, প্রত্যেকটা জীবকে আমরা শনাক্ত করে এটার নামকরণের ব্যবস্থা করব। তার মানে জীব শনাক্ত ও নামকরণ, জীব শনাক্ত নামকরণ। এবার লাস্ট হচ্ছে এই যে এত জীব নিয়ে যে জানলাম, এবার এইগুলার মধ্যে আমাদের যেগুলা মানব কল্যাণে, জীব জগৎ আর মানব কল্যাণে যেগুলা প্রয়োজন সেগুলাকে আমরা শনাক্ত করে সংরক্ষণ করব। তার মানে মানব কল্যাণে প্রয়োজনীয় দ্বারা টাইম দিচ্ছি, মানব কল্যাণে প্রয়োজনীয় জীবকে সংরক্ষণ। তাহলে মোটামুটি 4টা উদ্দেশ্য। একটা হচ্ছে প্রত্যেকটা দল উপদল সম্বন্ধে জ্ঞান লাভ করব, তারপরে যে জ্ঞানটা আমি পাইলাম
সেই জ্ঞানটাকে সঠিকভাবে সংরক্ষণ করব, আর ওই পুরা জ্ঞানটাকে যাতে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে পারি কারো সামনে। তারপর সবগুলা জীবকে আমরা শনাক্ত করব আর নামকরণ করব। এই সবগুলা জীব সম্বন্ধে জানার পর যেগুলো এর মধ্যে মানব কল্যাণে প্রয়োজনীয় সেগুলোকে সংরক্ষণ করব। এই 4টা মেইনলি আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তো শ্রেণীবিন্যাসটা প্রথমে ক্যারোলাস নিলিয়াস এইটা নিয়ে কাজ করছিল আর কি। তো আমরা নেক্সট দিন এই শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করব। তো আজকে এই পর্যন্ত থাকুক।